পর্তুগিজ ডিফেন্ডার জাও ক্যান্সেলোকে 6 মাসের ধার চুক্তিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিয়ে আসছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার এমন ডিফেন্ডার কেনার কথা ছিল না। আমরা যারা বার্সেলোনার খেলা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করি তারা জানি যে বার্সেলোনা নিডেড আ সেন্টার ব্যাক হু ইজ আ লেফট ফুটেড, অর্থাৎ একজন লেফট ফুটেড সেন্টার ব্যাকের অনেক বেশি দরকার ছিল বার্সেলোনার। কিন্তু বার্সেলোনা লেফট ফুটেড সেন্টার ব্যাককে না কিনে এমন একজন ডিফেন্ডারকে নিয়ে আসলো যে ডিফেন্ডারটা বেসিক্যালি ফুল ব্যাক, যিনি কিনা বেসিক্যালি একজন রাইট ব্যাক, যাকে কিনা কখনো কখনো লেফট ব্যাকেও খেলানো যেতে পারে। অর্থাৎ বার্সেলোনার যেই পজিশনের খেলোয়াড়ের দরকার ছিল সেই পজিশনের খেলোয়াড় তারা না কিনে একটা অন্য পজিশনের খেলোয়াড় কিনেছে। অবশ্য নোয়িং বার্সেলোনা, দিস ইজ নট অ্যাকচুয়ালি সারপ্রাইজিং, বিকজ এর আগেও তারা এই কাজটা করছে। যেই পজিশনের খেলোয়াড় দরকার সেই পজিশনের খেলোয়াড় না কিনে অন্য পজিশনের খেলোয়াড় নিয়ে এসে স্কোয়াড ভারী করছে। কিন্তু জাও ক্যান্সেলের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক যে এই প্রথম ব্যাপারটা সেরকম নয়। এর আগে আমরা দেখেছি যে শাভি হার্নান্দেজ যখন বার্সেলোনার কোচ ছিলেন তখনও কিন্তু জাও ক্যান্সেলো এক সিজন ধারে খেলে গিয়েছিলেন বার্সেলোনার হয়ে। কিন্তু সেবারও যে তিনি বার্সেলোনার ভক্তদেরকে অনেক বেশি মুগ্ধ করতে পেরেছিলেন ব্যাপারটা সেরকম নয়। ইফ আই এম নট রং, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির এগেন্স্টে সেকেন্ড লেগে বার্সেলোনা যে সেবার 4-1 গোলে হেরে গিয়েছিল, সেটার পিছনে মেইন দায় কিন্তু জাও ক্যান্সেলোরই ছিল, বিকজ তার ডিফেন্ড করার ক্ষমতা অত্যন্ত মিডিওকার। সেই ঘুরে ফিরে এমন একজন ডিফেন্ডারকে বার্সেলোনা ধার চুক্তিতে হলেও নিয়ে আসছে যার কিনা ডিফেন্ড করার ক্ষমতা অনেক বেশি মিডিওকার। হ্যাঁ, আক্রমণাত্মক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হি ইজ আ ভেরি গুড ডিফেন্ডার, বাট ডিফেন্স করার যদি আমরা ক্ষমতার কথা চিন্তা করি তাহলে জাও ক্যান্সেলো কখনো কিন্তু সেরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ডিফেন্ডার ছিলেন না। সো এমন একজন ডিফেন্ডারকে নিয়ে আসছে বার্সেলোনা। কিন্তু কেন নিয়ে আসছে, এটাই একটা বিশাল রাজনীতির অংশ। কেন? বিকজ আমরা যদি গত কয়েক বছরে বার্সেলোনা ট্রান্সফারের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে বার্সেলোনার ট্রান্সফার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি এজেন্ট ড্রিভেন। এই ফুটবল বিশ্বে অনেক নামি দামি এজেন্ট রয়েছে, শক্তিশালী সুপার এজেন্ট রয়েছে, যাদের সঙ্গে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা অনেক সুসম্পর্ক রয়েছে। এই সুসম্পর্ক থাকার জন্য সে সকল এজেন্টরা হুয়ান লাপোর্তাকে নিজেদের খেলোয়াড় গোছায় দেওয়ার চেষ্টা করেন। সো হুয়ান লাপোর্তা কখনো কখনো অনুরোধে ঢেকি গিলে ফেলেন, আবার কখনো কখনো অ্যাভয়েড করতে পারেন। সো এমনই একজন সুপার এজেন্ট হলেন গিয়ে হোর্হে মেন্ডেজ। অফকোর্স আপনারা জানেন ক্রিস্টিয়ানো রোনালদোর যিনি এজেন্ট, সেই হোর্হে মেন্ডেজ ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও আরও অনেক খেলোয়াড়ের রিপ্রেজেন্টেটিভের ভূমিকা পালন করে থাকেন। এখন হুয়ান লাপোর্তার সঙ্গে যেহেতু তার সম্পর্ক অনেক ভালো, সে মাঝে মধ্যেই এরকম 2-3টা আজাইরা খেলোয়াড় বার্সেলোনার হাতে গছায় দেয় এবং হুয়ান লাপোর্তাও না করতে পারেন না। সো জাও ক্যান্সেলো কিন্তু তারই এজেন্ট, এবং অবস্থা দৃষ্টিতে যে জিনিসটা মনে হচ্ছে যে বার্সেলোনার এই সিচুয়েশনে হোর্হে মেন্ডেজ তার নিজের আরেকজন খেলোয়াড়কে বার্সেলোনার হাতে গছাই দিতে সক্ষম হয়েছেন। যেখানে বার্সেলোনার দরকার ছিল একজন লেফট সেন্টার ব্যাক, তাকে না কিনে বার্সেলোনা যে এই ফুল ব্যাককে নিয়ে আসছে, এটার পিছনে একটা মেইন কারণ এরকমই হতে পারে যে প্রবাবলি হোর্হে মেন্ডেজই হুয়ান লাপোর্তাকে বুঝিয়ে সুঝিয়ে এই ফুল ব্যাককে ধরিয়ে দিচ্ছেন। এর আগেও আমরা দেখছি যে ধরেন জোয়াও ফেলিক্স, নেলসন সেমেদো বা ত্রিনকাও, এই ধরনের অনেক খেলোয়াড়দেরকে বার্সেলোনাকে ধরিয়ে দিয়েছিলেন এই কোচ। আবার আমরা কখনো কখনো কিন্তু দেখি যে ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা বা ইভেন বেনফিকার নিকোলাস ওটামেন্ডির সঙ্গে কিন্তু বার্সেলোনা কয়েকদিন আগে লিঙ্ক ছিল। কেন লিঙ্ক ছিল? বিকজ প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে হোর্হে মেন্ডেজের সম্পর্ক রয়েছে এবং হোর্হে মেন্ডেজই চান যে বার্সেলোনাকে খেলোয়াড় গছায় দেওয়ার জন্য। সো ক্যান্সেলো, আমার যেটা মনে হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস বিহাইন্ড বার্সেলোনাস ইন্টারেস্ট ইজ হি ইজ হোর্হে মেন্ডেজ ক্লায়েন্ট। না হলে লেফট সেন্টার ব্যাক বাদ দিয়ে এরকম একটা ফুল ব্যাক, তাও কিনা যার বয়স বেশি, যাকে সৌদি থেকে আনতে হচ্ছে এবং যার বেতন অনেক বেশি, এমন কোনো ডিফেন্ডারকে দলে আনার কথা না বার্সেলোনা। তো জাও ক্যান্সেলো কিন্তু মূলত রাইট ব্যাকের ভূমিকাতেই ভালো খেলেন এবং দলের যখন প্রয়োজন হয় তখন কখনো কখনো তাকে এভাবে লেফট ব্যাকের ভূমিকাতেও কিন্তু দেখা যায়। এখন যারা জোয়াও ক্যান্সেলোর সাপোর্টার তারা বলছেন যে বার্সেলোনা একজন অত্যন্ত ভার্সেটাইল খেলোয়াড় দলে নিয়ে আসছে জাস্ট বিকজ অফ দিস, যেহেতু তিনি রাইট ব্যাকেও খেলতে পারেন এবং লেফটেও খেলতে পারেন, এবং এমন একজন ডিফেন্ডার আসার কারণে বার্সেলোনার রেগুলার রাইট ব্যাক জুলস কোন্দা চাইলে সেন্টার ব্যাকে খেলতে পারবেন। বিকজ আপনারা সবাই জানেন যে তিনি যখন আগে সেভিয়াতে খেলতেন তখন তিনি কিন্তু একজন সেন্টার ব্যাকই ছিলেন, বা তিনি যখন আগে ফরাসি ক্লাব বোর্দোতে খেলতেন তখন কিন্তু তিনি সেন্টার ব্যাকই ছিলেন, রাইট ব্যাক কিন্তু ছিলেন না। এইসব কথা শুনতে অনেক ভালো লাগে। মজার ব্যাপার হলো বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্সের যে এত সমস্যার পরেও কিন্তু কোচ হান্সি ফ্লিক জুলস কোন্দাকে একটা ম্যাচের জন্য সেন্টার ব্যাকে ইউজ করেন নাই। অর্থাৎ খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তিনি জুলস কোন্দাকে সেন্টার ব্যাক হিসাবে রেট করেন না। তাই জাও ক্যান্সেলো আসলেই যে ভোজবাজির মতো তাকে কয়েকটা ম্যাচে সেন্টার ব্যাকে খেলানো হবে এমনটা কিন্তু আমরা মনে করতে পারি না। সো ইভেনচুয়ালি বলা যেতে পারে যে বার্সেলোনা সেন্ট্রাল ডিফেন্সের সমস্যা ওই রকমই থাকবে। জাও ক্যান্সেলোর ডিফেন্সিভ অ্যাবিলিটি অনেক সাধারণ মানের। এটা আমরা এর আগে উনি যখন ম্যানচেস্টার সিটিতে খেলতেন তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি তার পায়ে যখন বল থাকে তখন তিনি দুর্দান্তভাবে আক্রমণে সাহায্য করতে পারেন ঠিকই, কিন্তু তার ডিফেন্সিভ অ্যাবিলিটি অনেক খারাপ। তাকে প্রতিপক্ষের স্পিডি উইঙ্গাররা রেগুলারলি ড্রিবল পাস করে চলে যেতেন এবং তার রিকভারি স্পিডও অনেক বাজে ছিল। তিনি পিছনে দৌড়ে গিয়ে প্রতিপক্ষের অ্যাটাকারদেরকে ধরতে পারতেন না, রেগুলারলি ডুয়েলস হারতেন এবং সেরকম ঠিকঠাক মতো প্রেসও করতে পারতেন না। তবে হ্যাঁ, প্রতিপক্ষ যদি লো ব্লকে থাকতো তাহলে কিন্তু তিনি তার সামনে থাকা রাইট উইঙ্গারের সঙ্গে কম্বিনেশন করে দুর্দান্তভাবে আক্রমণ করতে পারতেন। সো এই জিনিসটা কিন্তু আমরা বার্সেলোনাতেও দেখবো যে বার্সেলোনা যখন দুর্বল কোনো টিমের এগেন্স্টে খেলবে তখন লামিন
ইয়ামালের সঙ্গে এভাবে তিনি দুর্দান্তভাবে কম্বিনেশন করতে পারেন। তখন তিনি ওভারল্যাপ করে সামনে এমনভাবে চলে যাবেন যেন লামিন ইয়ামাল এভাবে ইনভার্ট করে ভিতরে ঢুকে আসতে পারেন, বা কখনো কখনো এমনও দেখা যেতে পারে যে লামিন ইয়ামাল এরকম সাইড লাইনে থাকলে তিনি ইনভার্ট করে এই সকল হাফ স্পেসে চলে আসতে পারেন, এবং তার ক্রিয়েটিভিটি, ভিশন এবং পাসিং যেহেতু অনেক ভালো, সেহেতু তিনি এই সকল জোনগুলো থেকে অ্যাটাকিং থার্ডে কিলার পাস এক একটা দিতে পারবেন। সো এই জিনিসগুলা যাও ক্যান্সেলোর খেলার স্টাইলের পজিটিভ দিক, যে বার্সেলোনা যখন দুর্বল দলের এগেনস্টে খেলবে তখন তারা অসাধারণভাবে লামিন ইয়ামাল এবং যাও ক্যান্সেলোর ওই কম্বিনেশনটা দেখতে পারবে। কিন্তু লেফট ব্যাকে যখন উনি খেলবেন, সে আলেহান্দ্রো বালদের জায়গায় আপনি এখানে কোন দিকে নিয়ে আসেন, কোন দিকে আপনি রাইট ব্যাকে খেলান এবং যাও ক্যান্সেলোকে লেফটে খেলান। লেফটে যখন খেলবেন তখন কিন্তু যাও ক্যান্সেলো ডিফেন্ডার হিসাবে তো সাধারণ মানের বটেই, তার পায়ে যখন বল থাকে তখনও কিন্তু তিনি রাইট ব্যাকের মতো অত দুর্দান্ত খেলতে পারেন না। তখন দেখা যেতে পারে তিনি একজন কনজারভেটিভ লেফট ব্যাকের ভূমিকায় এই সকল জোনগুলোতে মোটামুটি কাজ চালানো ভূমিকা পালন করতে পারেন। তখন কিন্তু চাইলেও তার সামনে যে থাকে লেফট ব্যাকের সঙ্গে তার অ্যাটাকিং ক্ষেত্রে কম্বিনেশন অত বেশি ভালো হয় না। এর আগে আমরা ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে এই জিনিসটা দেখেছিলাম যে তিনি যখন লেফট ব্যাকে খেলতেন তখন কিন্তু লেফট উইঙ্গারের সঙ্গে তার অ্যাটাকিং ক্ষেত্রে কম্বিনেশনটা অত ভালো হতো না। সো রাফিনিয়া তখন দেখা যাবে যে ঠিকঠাক মতো ভিতরে ঢুকতে পারছেন না, বিকজ যাও ক্যান্সেলো লেফট ব্যাক হিসাবে অ্যাটাকিং থার্ডে উইডথ মেনটেন করতে পারেন না। যেহেতু মেনটেন করতে পারেন না, তাই রাফিনিয়াকেই তখন দেখা যাবে যে সাইড লাইন বরাবর দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং যাও ক্যান্সেলো একজন কনজারভেটিভ লেফট ব্যাকের ভূমিকায় খেলবেন। এই টাকাতে তারা খুবই ইজিলি মার্কোস সেনেসি বা অন্যান্য কম দামি একজন লেফট ফুটেড সেন্টার ব্যাককে আনতে পারতো, বা তারা খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে লা মাসিয়া থেকে আরেকজন ডিফেন্ডারকে প্রমোট করতে পারতো যদি তোমাদের ফুল ব্যাকেরই দরকার হয়। জফরে টরেন্স তো রয়েছেই। সো আমি জানি না কেন ক্যান্সেলোকে আসলে আনা হয়েছে বার্সেলোনাতে। শেষমেশ ওই জিনিসটাই মাথায় আসছে যে প্রবাবলি হোর্হে মেন্ডেসের চাপাচাপিতেই হুয়ান লাপোর্তা ডেকোকে দিয়ে এই সাইনিংটা করিয়েছেন। অ্যান্ড গেস হোয়াট, ডেকোর এজেন্টকে, ইয়েস, ইউ গেসড ইট রাইট, হোর্হে মেন্ডেস। কমেন্ট সেকশনে জানিয়ে দেন এই সাইনিংটা সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।